হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গণিতের একটি টার্ম অ্যাভারেজ সম্পর্কে জানব। এই অ্যাভারেজ থেকে প্রায় কম্পিটিটিভ পরীক্ষায় একটা দুটো প্রশ্ন আসে, তো এটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে এবং এর কনসেপ্ট দিয়ে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো কনসেপ্টটা জানা প্রয়োজন, কেননা একটা প্রশ্ন বাদ দেওয়া মানে আমি চাকরি থেকে বঞ্চিত হতে পারি। সেজন্য আমার প্রতিটি বিষয় এবং অ্যাভারেজ একটা খুব সহজ সরল বিষয়। তো এইরকম একটি সহজ সরল বিষয় সম্পর্কে আমি যদি না জেনে যাই পরীক্ষার হলে, তাহলে আমি যদি একটা প্রশ্ন ছেড়ে দিই তাহলে আমার কাছে এটা নেগেটিভ মার্কস হয়ে যাচ্ছে। তো শুরু করা যাক এই বিষয়টা। এর জন্য আমি একটি উদাহরণ নিচ্ছি। দেখো, আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে থাকি। এই ভূপৃষ্ঠের উপরে সূর্য সকালে কিরণ দেয় তির্যকভাবে, আবার ধীরে ধীরে সে যখন মাথার উপরে আসছে তখন লম্বভাবে কিরণ দেবে, আবার যখন সন্ধ্যার সময় তখন আবার তির্যকভাবে কিরণ দেবে, বিকেলবেলা থেকে তির্যকভাবে কিরণ দেবে। এই কিরণ দেওয়ার জন্য যখন তির্যকভাবে কিরণ দেয় তখন আলোটা কম পায় এবং সেই জন্য হচ্ছে কি আলো কম পাওয়ার জন্য পৃথিবীকে কম উত্তপ্ত করে। আবার যখন ধীরে ধীরে যখন লম্বভাবে আসে তখন উত্তপ্ত বেশি করে। তো কোনো একটা দিনে আমি দেখছি যে সকালের তাপমাত্রা ছিল, যখন কিরণ দেয় তখন ভূপৃষ্ঠের উপরে এসে আলোটা পড়ে এবং এই আলোর কারণে ভূপৃষ্ঠের সংলগ্ন জলমণ্ডল বায়ুমণ্ডল দুটোইকে উত্তপ্ত করে। এর সংলগ্ন যত যা কিছু থাকবে, আবার জলের গভীরে যতটা পর্যন্ত যেতে পারে ততটাই উত্তপ্ত করতে পারে, তারপরে পারে না। তো এরকম জিনিসগুলো ঘটে, আমরা দেখি। কোনো একটা দিনে আমরা দেখছি যে সকালের তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, আবার দুপুরে ছিল দুপুরবেলায় 30 ডিগ্রি সেলসিয়াস, সন্ধ্যার সময় 26 ডিগ্রি সেলসিয়াস, আবার গভীর রাতে 23 ডিগ্রি সেলসিয়াস। তো কোনো একটা দিনের তাপমাত্রা মনে রাখার জন্য আমার এই 4টি তাপমাত্রা মনে রাখতে হচ্ছে। 4টি সময় ধরেছি, যদি আমি প্রতি ঘন্টায় ধরতাম তাহলে আরও বেশি তাপমাত্রা মনে রাখতে হতো। তো এত কিছু একটা দিনের জন্য যদি এত কিছু তাপমাত্রা মনে রাখতে হয় তাহলে আমার কাছে এটা জটিল মনে হবে। তো এই তাপমাত্রাটা মনে রাখার জন্য একটা সহজ সরল গাণিতিক টার্ম আছে, সেটাকে বলবো গড়। তাহলে গড়টা কীভাবে নির্ণয় করতে হয়? দেখো, গড় নির্ণয় করতে হবে, গড়টা আসবে কি, এই যে তাপমাত্রাগুলো দেখেছিলাম এদেরকে দেখছি, সেই জন্য এদেরকে অবজারভেশন বলা হয়। তো এই অবজারভেশনগুলি যোগ করব, 24 ডিগ্রি, 23 ডিগ্রি, 26 ডিগ্রি আর 30 ডিগ্রি। কটা অবজারভেশন নিয়েছি? 1 2 3 4টে, সেই জন্য 4 দিয়ে ভাগ করব। যে অবজারভেশনগুলো নিয়েছি তাদের যোগ করব এবং যতগুলি অবজারভেশন নিয়েছি তত দিয়ে ভাগ করব, সেটাই আসবে আমার গড়। এখানে যোগফল কত আসবে? 103 ডিগ্রি সেলসিয়াস বাই 4। এটাকে ভাগ করলে দশমিকে নিয়ে ভাগ করলে 4 25 103.0, 4 সাথে 28, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20 তো ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত এলো? ওই দিনটির গড় তাপমাত্রা কত এলো? 25.75 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে গড়। তাহলে গড়ের সূত্রটা একটু লিখে নেওয়া যাক। গড় সমান সমান, গড়কে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ, সমান সমান সাম অফ observations by number of observations। গড় সমান সমান সাম অফ অবজারভেশন বাই নাম্বার।
যে অবজারভেশনগুলির যোগফলকে যতগুলো অবজারভেশন নিয়েছি তত দিয়ে ভাগ করব। এবার যদি বলা হয় যে সাম অফ অবজারভেশন কত আসবে, এটা থেকে আমি বলতে পারি সাম অফ অবজারভেশনস ইকুয়াল টু কত হবে, অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ অবজারভেশন এটা এসছে 1 নম্বর, এর উপর ডিপেন্ড করে এটা এলো 2 নম্বর সূত্র। আরও একটা সূত্র নির্ণয় করব। দেখো, যদি এরকম থাকে 3 নম্বর সূত্র, যদি n1 টি অবজারভেশন এর গড় a1, n2 টি অবজারভেশনের গড় a2, এরকম n3 টি অবজারভেশনের গড় a3 হয়, তাহলে এই সংখ্যা, এই অবজারভেশনগুলির গড়, টোটাল অবজারভেশনের গড় কত হবে? টোটাল কয়টি অবজারভেশন পাবো? প্রথমে n1 ছিল, তারপরে n2 ছিল, তারপরে n3, তাহলে n1 প্লাস n2 প্লাস n3 মানে মোট অবজারভেশন, টোটাল অবজারভেশনস, টোটাল অবজারভেশন n1 প্লাস n2 প্লাস n3, আর এদের সমষ্টি কত হবে? যদি n1 টি অবজারভেশনের গড় যদি a1 হয়, তাহলে n1 টির সাম কত হবে? সাম সমান অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ অবজারভেশন, তাহলে এদের সামটা কত হয়ে যাবে? এই n1 টি অবজারভেশনের গড় যদি a1 হয়, তাহলে এদের সাম হয়ে যাবে গড় a1 ইন্টু n1। আবার ঠিক একইভাবে n2 অবজারভেশনের গড় a2 হলে a2 ইন্টু n2, এটার ক্ষেত্রেও ঠিক একই a3 ইন্টু n3, তাহলে এদের সাম কত হয়ে যাবে? a1 n1 প্লাস a2 n2 প্লাস a3 n3, তাহলে গড় কত হবে? অ্যাভারেজ সমান সাম হচ্ছে a1 n1, এটা হচ্ছে সাম a1 n1 প্লাস a2 n2 প্লাস a3 n3 প্লাস ডট 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 দিতে পারি যদি আরও অন্যান্য নিতাম, বাই n1 প্লাস n2 প্লাস n3। এটা আমাদের 3য় নম্বর সূত্র। এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন যদি আমরা নিই, mটি সংখ্যার গড় n ও nটি সংখ্যার গড় m হলে সংখ্যাগুলির গড় কত? তাহলে গড় সমান সাম অফ অবজারভেশন, তো mটি সংখ্যার গড় যদি n হয়, তাহলে mটি সংখ্যার সমষ্টি কত হবে? mn। আবার nটি সংখ্যার গড় যদি m হয়, তাহলে mটি সংখ্যার সমষ্টি কত হবে? n ইন্টু m। আর মোট কটা সংখ্যা? m প্লাস nt। এর থেকে কিছু কমন আসবে না, কিছু কমন আসবে না। mn যোগ করলে কত হবে? 2mn বাই m প্লাস n। প্রশ্নটি যদি, এটা একটা প্রশ্ন, এরপরে যদি প্রশ্ন যদি ঠিক এমন থাকতো, mটি সংখ্যার গড় n স্কোয়ার এবং nটি সংখ্যার গড় m স্কোয়ার হলে, তাহলে সংখ্যাগুলির গড় কত হলো? তাহলে mটি সংখ্যার গড় যদি n স্কোয়ার হয়, তাহলে mটি সংখ্যার সমষ্টি হবে mn স্কোয়ার। আবার nটি সংখ্যার গড় যদি m স্কোয়ার হয়, তাহলে সমষ্টি হবে কত? n ইন্টু m স্কোয়ার। এ দুটো থেকে কিছু কমন আসবে? হ্যাঁ, কি কমন আসবে? আর সংখ্যাগুলির সংখ্যা কত হচ্ছে? m আর n। কি
কি কমন আসবে, এম এন, পুরো থাকে কত, এম প্লাস এন, আর নিচে এটা হচ্ছে এম প্লাস এন, ঠিক আছে। এরপরে আরেকটা যদি আমরা সূত্র তৈরি করি, এটা নিয়ে নিচ্ছিলাম, ওরপর যোগ করছিলাম, এবার যদি বিয়োগ আসে, 4 নম্বর সূত্র, n1টি সংখ্যার গড় a1 এর থেকে n2 সংখ্যা যাদের n2টি সংখ্যা যাদের গড় a2 বাদ দিলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে। তাহলে n1টি সংখ্যার গড় a1, তাহলে n1টি সংখ্যার সমষ্টি কত হবে, n1 n1, আবার n2 সংখ্যার গড় a2 হলে এই n2 সংখ্যার সমষ্টি কত হবে, n2 a2। এবার বাদ দিচ্ছি কোনটা, এই সংখ্যা থেকে, মানে এই সমষ্টি থেকে এই সমষ্টি বাদ দিচ্ছি। আর কটা সংখ্যা তাহলে বাদ দিলাম, n1টি ছিল, তার মধ্যে n2 বাদ দিলাম, তাহলে n1 মাইনাস n2, এটা হয়ে যাবে অবশিষ্ট সংখ্যার গড়। এটা হয়ে যাবে কি, অবশিষ্ট সংখ্যার গড়। পরবর্তী সূত্র, আমার কাছে nটি অবজারভেশন আছে, হচ্ছে nটি অবজারভেশনস, এবং এই nটি অবজারভেশনস এর গড় a, কিন্তু এর মধ্যে থেকে যদি আমি একটি বাদ দিই, এর মধ্যে থেকে যদি একটি বাদ দিই, যদি একটা বাদ দিই, তাহলে অবজারভেশন কটা হয়ে যাবে, n-1টি। এই n-1টি অবজারভেশনের গড় তখন যদি এরকম, এই গড়টা যদি b হয়ে যায়, তাহলে এখানে যে অবজারভেশনটা বাদ দিলাম, যে অবজারভেশনটি বাদ দিলাম তার মান কত হবে। তাহলে বাদ দেওয়া অবজারভেশন এর মান কত, দেখো প্রথমে nটি অবজারভেশন ছিল, তার গড় a, তাহলে এই যে nটি অবজারভেশনের সমষ্টি, গড় সমান সমান সূত্র কি ছিল, গড় সমান সমান অবজারভেশনগুলির সমষ্টি আর অবজারভেশনগুলির সংখ্যা। তাহলে সমষ্টি সমান সমান গড় ইন্টু সংখ্যা, গড় a, সংখ্যা nটি, তাহলে কত হলো, nটি অবজারভেশনের, প্রথমে যে nটি অবজারভেশন ছিল সেই nটি অবজারভেশনের সমষ্টি an। এবার যদি একটি বাদ দিই, তাহলে এই n-1টি অবজারভেশনের সমষ্টি কত হবে, n-1টি অবজারভেশনের গড় বলে দিয়েছে b, আর তার সাথে যতগুলি অবজারভেশন সমষ্টি সমান সমান গড় ইন্টু সংখ্যা যতগুলি অবজারভেশন, এখন n-1টি। এবার যে অবজারভেশনটা বাদ দিয়েছিলাম তার মান কত হবে, এই এটা nটি, আর যেটি বাদ দিয়েছি তার বাদ দেওয়ার ফলে পরে, যেটি বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে এটি এসছে, তাহলে এই যে বাদ দেওয়া অবজারভেশনের মান কত আসবে, এক্সক্লুডেড অবজারভেশন এর মান আসবে nটি থেকে বাদ দেব কোনটি, b ইন্টু n-1,
এটাই সাজিয়ে লিখলে কি আসবে, an মাইনাস bn প্লাস p সমান n ইন্টু a মাইনাস b প্লাস p। বুঝে গেল? তাহলে সূত্রটি কি দাঁড়ালো, nটি অবজারভেশনের গড় a, একটি অবজারভেশন বাদ দিলে গড় যদি b হয়, তাহলে যেটি বাদ দিয়েছি তার মান কত আসবে, n ইন্টু a মাইনাস b প্লাস b। আচ্ছা, এবার যদি একটি অবজারভেশন যদি যোগ করি, একটি অবজারভেশন যদি আমরা আরও বাড়াই, তাহলে n প্লাস 1টি অবজারভেশনের গড় যদি b হয়, এখন বাদ যেটা বাদ দেওয়ার ফলে b হয়েছিল, এবার যদি যোগ করার ফলে একটি অবজারভেশন যোগ করার পরে গড় যদি b হয়, তাহলে এখানে যে একটি যোগ করলাম সেই যোগ করা অবজারভেশনের মান কত আসবে, যোগ করা অবজারভেশনের মান কি আসবে, যে n প্লাস 1টি অবজারভেশনের সমষ্টি মাইনাস nটি অবজারভেশনের সমষ্টি। এই n প্লাস 1টি অবজারভেশনের সমষ্টি কত, যেটা অ্যাডেড, তার ভ্যালু আসবে n প্লাস 1টি অবজারভেশনের সমষ্টি n প্লাস 1 ইন্টু b মাইনাস nটি অবজারভেশনের সমষ্টি a n গড় সমান সমান এই সমষ্টি সমান গড় ইন্টু সংখ্যা। তাহলে nটির সমষ্টি কত হবে, গড় ইন্টু সংখ্যা। n প্লাস 1টি কত হয়েছিল, গড় ইন্টু সংখ্যা। এটা সাজিয়ে লিখলে কি আসবে, bn প্লাস b মাইনাস an সমান সমান n কমন আসলে b মাইনাস a প্লাস b। দেখুন, যেটা অ্যাড করেছিলাম তার ক্ষেত্রে কি আসলো, আর যেটা এক্সক্লুড করেছিলাম তার ক্ষেত্রে কি আসলো। যদি অ্যাডেড বা এক্সক্লুডেড যে সংখ্যাটি আসবে, যেটা অ্যাড করেছিলাম সেটি বা যেটা এক্সক্লুড করেছি যে সংখ্যাটি, তার মান আসবে b অর্থাৎ নিউ অ্যাভারেজ প্লাস n অর্থাৎ প্রথমে যতগুলি সংখ্যার অ্যাভারেজ দেয়া ছিল, প্রাথমিক সংখ্যা বা অবজারভেশন ইনটু বেশি সংখ্যার অ্যাভারেজ মাইনাস কম সংখ্যার অ্যাভারেজ। বেশি সংখ্যা কোনটা, যখন n প্লাস মানে যখন একটি যোগ করছি তখন n প্লাস 1টি বেশি সংখ্যা, আর যখন একটি কম করছি তখন n মাইনাস 1টি কম সংখ্যা, কার তুলনায় n থেকে তখন nটি বেশি সংখ্যা হবে। তাহলে বেশি সংখ্যার অ্যাভারেজ মাইনাস কম সংখ্যার অ্যাভারেজ। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে এবং আমাদের সাপোর্ট করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোন কোন বিষয়ের উপরে আপনাদের ইন্টারেস্ট বা কোন কোন বিষয়ে আপনাদের ডাউট সে বিষয়ে আমাদের কমেন্ট করবেন। আমরা যথাসম্ভব যত দ্রুত সম্ভব আপনাদের জন্য সেই বিষয়ের জন্য ভিডিও আমরা আপলোড করতে থাকব। ধন্যবাদ।